স্বাগত দীপ্তি সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। সিলেটে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসিব, নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রী কি জানিয়েছেন আমাদের বলবেন? আসিফ, আসলে এইমাত্র ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্রিফিং শেষ হয়েছে। যেমন তিনি জানিয়েছেন যে আসলে নতুন করে স্পোর্টস নিয়ে যে সরকারের যে ভাবনা এবং এই ক্রীড়া মাধ্যমে দেশের কিশোর কিশোরীদের যে সংযুক্ত করার যে পরিকল্পনা, মহাপরিকল্পনা বলা যায়, সেই পরিকল্পনাটি যে ৮০ দশকে যেমনটা ছিল নতুন কুড়ি, সেই নতুন কুড়ি আবারও মাঠে ফিরিয়ে আনা এবং এর সঙ্গে সকল শ্রেণী এবং একই সাথে হচ্ছে জেলা, বিভাগ এবং সবশেষ ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এটাকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা জানিয়েছে। এবং একটা বিষয় যে এই নতুন করে স্পোর্টসকে নিয়ে যে একটা পরিকল্পনা রয়েছে সরকারের, এবং সেই পরিকল্পনা যেন আরো ভিতরে এবং আরো যতটুকু তৃণমূল পর্যায়ে যাওয়া যায় এবং সেটি তারা করতে চান প্রতি বছরই। এবং একটা বিষয় হচ্ছে যে যেহেতু আরো যতটুকু তৃণমূল পর্যায়ে যাওয়া যায় এবং সেটি তারা প্রতি বছরই, যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে অনুষ্ঠান কোনো পরিবর্তন বা কোনো সংক্ষিপ্ত করা হবে কিনা, যেমনটা এর আগে সংবাদে আমি বলেছিলাম যে যদি বৃষ্টির কারণে একেবারে করা না যায় সেক্ষেত্রে অথবা জিমনেশিয়ামে ইনডোরে করা হতে পারে, কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বৃষ্টির কারণে একেবারে করা না যায় সেক্ষেত্রে অথবা হতে পারে। কিন্তু ক্রীড়া বেলা ঠিক ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান একটু উদ্বোধন করবেন এবং উনি কিন্তু সিলেটে এসে ওনার যে প্রথম দুটি কর্মসূচি ছিল সকাল 10:30 এবং 11টায়, সেটা কিন্তু উনি করে ফেলেছেন। তো সব মিলে আসলে প্রস্তুতি সম্পূর্ণভাবে রয়েছে এবং নতুন করে স্পোর্টসকে নিয়ে যে আলোড়ন এবং যে উন্মাদনাটা রয়েছে সেটি আসলে বৃষ্টির মধ্যেও বেশ বেশ উন্মাদনা সৃষ্টি করছে। আসিফ। জি, ছিলেন মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে ধন্যবাদ। কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আজ সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান। সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় দুই পারে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বসিয়াখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দর্শক, সিলেটের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি বিটিভির সৌজন্যে চলে যাচ্ছি সেখানে। ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যেই প্রেজেন্টেশন দিয়েছেন তারপরে যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। তবে অবশ্যই এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেই সমস্যাটি শুধু সিলেটে নয়, যেই সমস্যাটি আমাদের প্রায় সবগুলো শহরে সামগ্রিকভাবে হয়তো সমগ্র দেশেই আছে। এখানে মুক্তাদির সাহেব একটু আগে আমাকে বলছিলেন যে সুরমা নদীতে খুব সম্ভব
সচিব সাহেবের বক্তব্যের মধ্যে বোধহয় বিষয়টি ছিল যে সুরমা নদীতে বিভিন্ন পলিথিন থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরু হয়ে গিয়েছে। প্রায় বছরখানেক আগে, তখন তো অবশ্যই আমি লন্ডনে ছিলাম, সেখানে আমি যে কোনো একজন ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম যার কিছু এক্সপার্টিস রয়েছে এই বিষয়গুলোর উপরে। এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদীর কথা আপনারা সকলেই জানেন, নাম শুনেছেন, সকলে না দেখলেও নাম শুনেছেন। সেই বুড়িগঙ্গা নদীতে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 2 মিটার মানে 5-6 ফিটের মতন প্রায় স্তর জমে গেছে নিচে, এত স্তর জমে গেছে ময়লা জমে জমে। এই বিষয়টি কম বেশি প্রায় সবগুলো বাংলাদেশের শহরের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই বিষয়টিকে যদি আমরা এখনই অ্যাড্রেস করা না ধরি তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকলে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করবেন মানুষ যাতে সেবা পায়, কিন্তু একই সাথে পাশাপাশি যদি আপনারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য কতগুলো উদ্যোগ নেন, যেমন প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। এইটি যদি আপনারা বিশেষ করে যতগুলো সিটি কর্পোরেশনের ভিতরে স্কুল আছে, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই বাচ্চাদেরকে যদি এই জিনিসগুলো শেখানো ধরেন, কারণ হয় কি, বড়রা শিখলেও কিছু শুনলেও সহজে শিখতে চায় না। একটা মানুষ 25, 30, 35, 40 বছর বয়সে তাকে যদি আপনি কিছু শেখাতে চান অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যদি একটা ছোট বাচ্চাকে যদি ভালো কিছু শেখান ওটা কিন্তু তার মাথায় ঢুকে যায়। এবং ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয়, সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে, সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। সেই জন্য আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, এবং শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, এই বিষয়টি আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটা গেল পরিবেশের কথা। আসুন স্বাভাবিকভাবেই এখানে আপনারা যারা বসবাস করেন, বিভিন্ন সময় আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয়। নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম, আমি প্লেনে এসেছিলাম, কিন্তু যাবার সময় আমি বাই রোড গিয়েছিলাম নির্বাচনী জনসভা করতে করতে। এবং সেদিন আমি বলেছিলাম যে সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। এবং সেদিন বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা এই কাজটিতে হাত দেব যাতে এটা দ্রুত হয়। সরকার গঠন করার পরে এই দায়িত্বে যে মন্ত্রণালয় আছে, আমি তাদের সাথে কথা বলেছি। আমি তখন জানতে পারলাম যে খুব সম্ভবত কাজটি যখন শুরু হয়, বিভিন্ন জায়গায় তাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের যে সাইট অফিস থাকে, সেখানে জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস, এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময় আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষ তো এক সময় হবে, এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাল্লাহ ভোগ করতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই শুধু রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না। একই সাথে আমরা যদি রেলওয়ে, যেখানে আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও
খরচ কম খরচে আনতে পারেন আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। আমরা রাস্তা যতই বড় করতে থাকি ততই গাড়ি নামবে রাস্তায়, ট্রাফিক বাড়বে। এবং আরেকটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, জনসংখ্যার ভিত্তিতে আমরা পৃথিবীর খুব সম্ভবত 8ম স্থানে আছি, কিন্তু আমরা ল্যান্ড ওয়াইজ যদি চিন্তা করি আমাদের দেশটা হয়তো অত বড় না, অনেক দেশে থেকেই ছোট। সেজন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। সেজন্য রাস্তা যদি নির্মাণ করি আমরা, একই সাথে কিন্তু আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে। সেজন্য সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাবার তো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করা সম্ভব না, এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কাজে এইটিকেও আমাদের ধরে রাখতে হবে। সেজন্যই অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকার রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এ ব্যাপারে, ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায় ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। আসনের পরে আমি যখন নির্বাচনী সময় বিভিন্ন এলাকায় গিয়েছি দেশের, শুধু সিলেট নয়, সিলেট সহ বাংলাদেশের উত্তর অঞ্চল বলেন, দক্ষিণ অঞ্চল বলেন, যে এলাকায় গিয়েছি আমি অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় এলাকার মানুষ আমার কাছে তুলে ধরেছে, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বিষয়টি ভিন্নভাবেও জানি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা। দুঃখজনকভাবে হলেও সত্য যে শহরের মানুষ কিছুটা চিকিৎসা সুবিধা পেলেও গ্রামের অধিকাংশ জায়গায় এখনো আমরা ভালোভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সক্ষম হইনি, এবং সেজন্যই আমরা বলেছিলাম যে আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। এটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি, আমি এর আগেও কয়েকবার বলেছি। দেখুন, এখানে আপনারা যারা আছেন সিলেটের মানুষ, বিশেষ করে অনেকেরই, প্রায় বহু মানুষেরই লন্ডন সফর করার সুযোগ হয়েছে। যারা যারা লন্ডনে গিয়েছেন আপনারা সকলেই জানেন NHS নামে একটি প্রকল্প আছে, বা NHS নামে একটি ওখানে সংগঠন আছে, যাদের দায়িত্ব হচ্ছে সেই দেশের সকল মানুষের, যারা সেই দেশের বৈধ নাগরিক, তাদের সকলের চিকিৎসা ব্যবস্থা তারা লুক আফটার করে, তারা দেখভাল করে। এবং ব্রিটেনের মতন দেশে কিন্তু NHS নিয়ে এখন তারা বেশ প্রেসারে আছে। এটি একটি ব্যয়বহুল বিষয়। সেই দেশের আইন অনুযায়ী সেই দেশের নাগরিক বা বৈধভাবে যারা বসবাস করে তাদের যে কোনো ধরনের অসুস্থতা সুস্থ করার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটি সরকারের দায়িত্ব, সরকারের উপর একটি চাপ থাকে, অর্থনৈতিক একটি বিষয় থাকে এখানে বিষয়। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু যেটি এখন ইউরোপে প্রত্যেকটি দেশই দেখছে, যে দেশগুলো উন্নত তারা দেখছে যে স্বাস্থ্য সেবাটা, একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সব কিছু বেশ ব্যয়বহুল। কাজেই আমরা যদি একটি পরিকল্পনা গ্রহণ করি যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। আমরা এরকম একটি পরিকল্পনা গ্রহণ করছি, এবং এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দেব গ্রামের মানুষের উপরে বেশি। তারা যাবে, তারা মানুষগুলোকে, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিয়াক হবে না, বা লাইফস্টাইল কি হলে তার হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনির রোগ হবে বা কিডনির রোগ হবে না। এই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে সচেতন করবে, হাইজিন সম্পর্কে তাদের সচেতন করবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামগ্রিকভাবে পুরো দেশে যত বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা আমাদের লক্ষ্য,
তার ফলে স্বাভাবিকভাবে যারা হসপিটালে আসবে পরবর্তীতে অসুস্থ হয়ে তাদেরকে যাতে বেটার চিকিৎসা দেওয়া যায়। স্বাভাবিকভাবেই চিকিৎসা অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, আপনার মেডিকেলের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে টেক কেয়ার করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাআল্লাহ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের ৫ম উচ্চতম শৃঙ্গ মাকালুতে আরোহণ করেছেন বাবর আলী। এই পর্বত শৃঙ্গের উচ্চতা ৮,৪৮৫ মিটার। বাংলাদেশ সময় আজ ভোর ৫টা ৪৫ নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতে আরোহণ করেন বাবর আলী। এর মাধ্যমে নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন এই পর্বতারোহী। পৃথিবীতে ৮,০০০ মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ৫টি জয় করলেন বাবর আলী। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহাকালো নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে বাবর গত ৭ই এপ্রিল দেশ ছাড়েন। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি উড়ে যান টুমলিংটার। সেখান থেকে গাড়িতে পৌঁছান সেদুয়া গ্রামে। এরপর পায়ে হেঁটে ১৮ এপ্রিল পৌঁছান উচ্চতর বেস ক্যাম্পে। ইরানের শান্তি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান এমন সব প্রস্তাব দিয়েছে যা মেনে নেওয়া সম্ভব নয়। ৩ বছর ধরে যুদ্ধ চলতে পারে বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, চলমান সংঘাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের ওই প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগর দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিতর্কের সমাধান না আসা পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা স্থগিত থাকবে। এদিকে পেন্টাগন জানিয়েছে, হরমুজ প্রণালী পারাপারের সুবিধা পেতে যারা ইরানকে টোল পরিশোধ করছে তারা ওয়াশিংটনের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে আছে। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম পর্ব শেষে এবার ক্রিকেট ফিরছে মিরপুর স্টেডিয়ামে। ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর ২টায়। ৩ ম্যাচ সিরিজের প্রথমটায় স্বাগতিকরা জিতে নেয় ৬ উইকেটে। নিউজিল্যান্ডের টিকে থাকার দ্বিতীয় ম্যাচে বাগড়া বসায় বৃষ্টি। মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয় খেলা। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে হোম অফ ক্রিকেটে তৃতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। অতিথিরা জয় পেলে সিরিজ হবে ড্র, আর লিটন বাহিনী জিতে গেলে ট্রফি থেকে যাবে বাংলাদেশে। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ সিলেটে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ৩ ম্যাচ সিরিজের শেষ টি-20 শুরু হবে দুপুর ১:৩০টায়। ওয়ানডে সিরিজের পর টি-20তেও প্রথম ২ ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ ম্যাচটি এখন কেবলই সম্মান বাঁচানোর লড়াই, তাই ঘুরে দাঁড়াতে চান তারা। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই সিরিজের আগের ম্যাচগুলোতে হারতে হয়েছে স্বাগতিকদের। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।